জাপানের সাথে বাংলাদেশের সখ্যতা রয়েছে এবং এটা ডে বাই ডে আরো হচ্ছে গিয়ে গাঢ় হচ্ছে। জাপানিজ ভাষাটা আমাদের এমন একটা ভাষাতে পরিণত হয়েছে যেটাকে যদি আমরা থার্ড ল্যাঙ্গুয়েজও বলি এটা ভুল হবে না। স্টুডেন্ট ভিসাতে গিয়ে তাদের জাপান সরকারের পক্ষ থেকে সাপ্তাহিক 28 ঘন্টা কাজ করার পারমিশন রয়েছে। এই 28 ঘন্টা কাজ করার মাধ্যমে 1,20,000 থেকে 1.5 লাখ টাকা অনেকের ইনকাম হয় শুনেছি। জাপানি ভাষা শেখাটা কি খুব কঠিন? পৃথিবীতে যারা ভাষাবিদ রয়েছেন তাদের গবেষণায় দেখা গেছে জাপানিজ ভাষাটা হচ্ছে গিয়ে পৃথিবীর দ্বিতীয় কঠিনতম ভাষা। আবার তাদেরই লিস্ট অনুযায়ী বাংলা ভাষার কাঠিন্য প্রায় চতুর্থ বা পঞ্চম লেভেল। এত কঠিন ভাষায় আমরা নিজেরাই তো কথা বলতে পারতেছি। আপনি জাপানিজ প্রোগ্রাম যদি না করেন, এখন যেই আমাদের এত বড় অপরচুনিটি রয়েছে বাংলাদেশ থেকে জাপান যাওয়ার, এই অপরচুনিটি সামহাও যদি কয়েক বছর পরে চলে যায় তখন আপনি অপরচুনিটি পাবেন না। প্রবাসে যাওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় যেই বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্ক্যাম। মানে হচ্ছে টাকা জমা দিয়েছে, টাকা সহ এজেন্সির লোকজন হাওয়া, তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে স্বাগত জানাচ্ছি দিনোভেট একাডেমির বিশেষ পডকাস্ট দিনোভেট ইনসাইটে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এসো জাপানি শিখি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর মোহাম্মদ তানভীর আলম। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে উপস্থিত হওয়ার জন্য। আজকের পডকাস্টটি মূলত আমরা আয়োজন করেছি কিছু তথ্য জানার জন্য, যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ জাপানি ল্যাঙ্গুয়েজ এবং বাংলাদেশ থেকে বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন ভিসায় যারা জাপানে যাচ্ছে তাদের সাথে যুক্ত আছেন। তো মূলত আমাদের প্রশ্নগুলো হচ্ছে একদম বেসিক যেই প্রশ্নগুলো আমাদের স্টুডেন্টরা জানতে চায়। সেগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বর্তমানে জাপানে পড়াশোনা এবং কর্মসংস্থানের সুযোগ এবং এটার বাস্তব চিত্রটা যদি আমাদের সামনে একটু তুলে ধরতেন। সবাইকে ধন্যবাদ এসো জাপানি শিখি থেকে এবং ডিনোভেট একাডেমি থেকে। আমরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বাংলাদেশ সরকার জাপানে কর্মী প্রেরণের জন্য দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিশেষ করে বিএমইটি এই সংস্থা আমাদের বাংলাদেশ থেকে জাপানে কর্মী প্রেরণের জন্য তারা একেবারে মরিয়া হয়ে উঠেছে, এই শব্দ প্রয়োগ করলে ভুল হবে না। তো এর ভিতরে আমাদের একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হচ্ছে জাপানিজ ভাষা প্রোগ্রাম। এই প্রোগ্রামের পিছনে বাংলাদেশ সরকার খুব বেশি ইনভেস্টমেন্ট করছে, খুব বেশি তাদের মেধা ব্যয় করছে। এটার পিছনে প্রধান কারণ হচ্ছে জাপানের সাথে বাংলাদেশের আগে থেকেই পূর্বকাল থেকে একটা সখ্যতা রয়েছে এবং এটা ডে বাই ডে আরও হচ্ছে গিয়ে গাঢ় হচ্ছে। এই লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মাঝে আমাদের একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশ থেকে আমরা জাপানে দক্ষ 1 লক্ষ কর্মী আমরা নিয়োগ করব। সেজন্য বাংলাদেশ সরকার আরও বেশি এটা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জাপানিজ ভাষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান নিয়েছে। আমরা জানি বাংলাদেশে অফিসিয়াল কাজ করতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে ইংরেজি ভাষা। এছাড়াও আমার মনে হচ্ছে যে বাংলাদেশে যেহেতু অনেক বেশি তলেবুল এলম থাকে, এই জন্য আরবি ভাষাটা বিশেষ একটা স্থান দখল করে আছে। আর এছাড়াও এই দুইটা তো আমাদের প্রয়োজন আছেই, এর বাহিরেও আমাদের এই জাপানিজ ভাষাটা আমাদের এমন একটা ভাষাতে পরিণত হয়েছে যেটাকে যদি আমরা থার্ড ল্যাঙ্গুয়েজও বলি এটা ভুল হবে না। কেননা এইখানে রয়েছে আমাদের এই রেমিটেন্স অর্জনে জাপানিজ ভাষা এবং জাপান সরকার খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে। শুধু তাই না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার ইপিজেড স্থাপন করবে বলে বাংলাদেশ সরকারের বিভিন্ন উপদেষ্টার পক্ষ থেকে বিভিন্ন মুখপাত্ররা এরকম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং বাস্তবে আমরা বিভিন্ন কনফারেন্স দেখতেছি যেগুলো কল্পনাই করা যাচ্ছে না। এত পরিমাণ কনফারেন্স ডে বাই ডে হচ্ছে, এগুলোতে অ্যাটেন্ড করতে গেলেও মনে হয় প্রতিদিনই অ্যাটেন্ড করা হবে। তো আমরা বাংলাদেশ সরকার এবং এর সাথে যারা এই জাপানিজ ভাষার সাথে যত ছাত্র এবং যত শিক্ষক এবং যত কর্মকর্তা লিপ্ত আছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি যাতে তারা আমাদের দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ধন্যবাদ জনাব তানভীর আলমকে আমাদেরকে সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, বর্তমানে জাপানে পড়াশোনা এবং যে কাজ, যেটা আমাদের কর্মসংস্থানের যে বিষয়টা,
এই বিষয়টার কীরকম সুযোগ রয়েছে বা এটার বাস্তব চিত্রটা কী? তো আমি যতটুকু জানি যে N5 এবং N4 এই দুইটা লেভেল ভাষা শেখার পর তাদের যে ভিসা প্রসেসিংয়ের যে বিষয়টা, আমি যতটুকু জানি 4টা বা 5 ধরনের ভিসা বাংলাদেশ থেকে হয়ে থাকে। তো এই ভিসাগুলো তাদের পাওয়ার যে পসিবিলিটি এটা কীরকম হয়, এবং এরপরে যাদের ভিসা হয়ে যায়, মানে যারা জাপানে চলে যাচ্ছেন, তাদের যে ক্যারিয়ার রোড ম্যাপটা, এই রোড ম্যাপটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। অনেক বড় প্রশ্ন। সো আমি একটু ভেঙে ভেঙে বলি। প্রথমে হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে জাপানে আসলে আমাদের তাদের সাথে কিভাবে আমাদের কানেকশন। প্রথম হচ্ছে গিয়ে বাংলাদেশি ছাত্র এবং বাংলাদেশি দক্ষ কর্মীরা বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে তারা জাপান যাচ্ছে। তো কিভাবে তারা যাচ্ছে আসলে? সর্বপ্রথম হচ্ছে যারা জাপানে যেতে চাচ্ছে, যারা একটু নিম্ন মধ্যবিত্ত অথবা মোটামুটি মধ্যবিত্ত বলা যায়, এই পরিবারের ছেলেরা সাধারণত জাপানে যখন যাচ্ছে তারা সর্বপ্রথম স্টুডেন্ট ভিসাকে সিলেকশন করছে। স্টুডেন্ট ভিসাটা আসলে কি? অনেকে হয়তো ভাবতে পারে স্টুডেন্ট ভিসা নিয়ে এখান থেকে তারা ওই দেশে গিয়ে অনার্স মাস্টার্স করবে। তো সবগুলোই করা যায়, তবে স্পেশাল স্টুডেন্ট ভিসা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওই জাপানেই আমরা 2 বছর অথবা 1.5 বছরে একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাব। মানে এই বাংলাদেশ থেকে জাপানিজ ভাষা তো শিখবই, ওই দেশে গিয়েও ওই দেশের কালচার রপ্ত করার জন্য, ওই দেশের ভাষাটাকে আরও সুন্দর করে নেটিভ স্টাইলে রপ্ত করার জন্য ওই দেশের একটা স্কুলে আমাদের ভর্তি হতে হবে। সো বেসিক্যালি আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে 2টা লেভেল ভাষা শিখব, শিখে মূলত যারা স্টুডেন্ট ভিসায় যাবে তাদেরকে ওখানে একটা কালচারাল তাদের যে সেন্টার আছে ওখানে তাদেরকে ওখানে অ্যাডমিট করার জন্যই মূলত হচ্ছে এইটাই হচ্ছে ভিসার প্রসেসিংয়ের বিষয়টা, তাই তো? অনেকটা এরকমই। আমি যদি আরেকটু বিস্তারিত ভেঙে বলি, 2টা লেভেল ভাষা জাপানে যাওয়ার পর এটা অনেকটা অলিখিত বাধ্যতামূলক। আচ্ছা। সাধারণত যারা স্টুডেন্ট ভিসায় জাপানে যাবে, মানে ওদের কালচারাল সেন্টার বা ওদের দেশের স্কুলে, ল্যাঙ্গুয়েজ স্কুলে বা কালচারাল প্রোগ্রামে যারা ভর্তি হবে, তাদের জন্য প্রথমে বাংলাদেশ থেকে যেটা প্রয়োজন, একটা লেভেল ভাষা শিখে তাদের স্কুলগুলোতে ইন্টারভিউ দিবে। তারা যদি আমাদেরকে এই ছাত্রদের যোগ্য মনে করে, তখন তারা সিলেকশন করে তারপরে তাদেরকে হচ্ছে প্রি ভিসা পাঠায়, প্রি ভিসার পরে বাংলাদেশ এম্বাসি থেকে ভিসা দেয়। এভাবেই প্রসেসটা হয়। সাধারণত যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের একটা লেভেল ভাষা শিখলেই যথেষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গায় একটা আছে, সেটা হচ্ছে কি জাপান যেহেতু আমাদের এই যে আমরা যে বেসিক লেভেলটা শিখবো, মানে একটা লেভেল মানে N5 লেভেলটা যারা শিখবো, সেইটা শুধুমাত্র আমাদের কারো সাথে বেসিক যে কমিউনিকেশন সেটা রক্ষা করার জন্যই যথেষ্ট। কিন্তু অফিস আদালতে কাজ করার জন্য, কোম্পানিতে কাজ করার জন্য সেটা মানে এটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি তাহলে এটা N5-এ যথেষ্ট না। N5-এ যথেষ্ট না। যদি একবার হাই প্রফেশনাল বলি সেটা আমাদের প্রয়োজন নাই, কিন্তু আমাদের ওই দেশে গিয়ে সাধারণত আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। সেই কাজ করার জন্য আপাতত জাপান পাড়া দিয়েই যদি সে একটা পার্ট টাইম জব করতে চায় ভালো, সেই ক্ষেত্রে প্রথমে বাংলাদেশ থেকে সে N5 লেভেলটা করবে, মানে একটা লেভেল করবে। আর জাপানে যাওয়ার আগে যখন ভিসা নিতে যাবে তার আগে আরেকটা লেভেল করে ফেলবে। এই 2টা লেভেল করলে জাপানে গিয়ে যখন সে পৌঁছাবে তখন তার জন্য আরেকটু সহজ হয়ে গেল জাপানে সার্ভাইভ করার জন্য। এটা হচ্ছে স্টুডেন্ট ভিসার ব্যাপার। আর এরপরে আসতে হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকেই দক্ষ কর্মী হিসাবে জাপানে যাওয়ার জন্য কিছু প্রসেস আছে, সেটাও আমাদের দেশে একবারে ইজি। এটার জন্য আমাদের যেটা করতে হচ্ছে, এই 2টা লেভেলই বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার আগে না, ইন্টারভিউর আগেই 2টা লেভেল শেষ করতে হবে। অপরদিকে এটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে এটা স্টুডেন্ট ভিসা ছাড়া অন্য যেই ভিসাগুলি, অন্য ক্যাটাগরির যে ভিসাগুলো আছে, ওই ক্ষেত্রে তাদের হচ্ছে ইন্টারভিউয়ের পূর্বেই তাদের 2টা লেভেল ভাষা শিখতে হবে। এক্স্যাক্টলি অনেকগুলো ভিসা ক্যাটাগরি আছে। তো আমরা সাধারণত আজকে যে আমাদের টপিক থাকবে সাধারণত স্টুডেন্ট ভিসা এবং SSW ভিসা, এই দুই ক্যাটাগরি ভিসা। স্টুডেন্ট ভিসা মানে হচ্ছে গিয়ে সে পড়তে যাবে জাপানে, আর হচ্ছে SSW ভিসা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা দক্ষ কর্মী ভিসা। ওই জাপানে স্পেসিফিক সেক্টরে সে গিয়ে ওই দক্ষতার উপরে সে কাজ করবে, এটাই হচ্ছে এই আমাদের ওয়ার্ক পারমিট ভিসা। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আমাদের খুব ভালো একটা আউটপুট আছে। সম্ভবত আমরা সামনের টপিকের সামনে এগুলো আরও ক্লিয়ার করব। ভাইয়ের কাছে এখন আমরা জানতে চাচ্ছি যে জাপানে বর্তমানে কোন সেক্টর বা কোন প্রফেশনে সবচাইতে বেশি ডিমান্ড, মানে আমাদের যারা স্টুডেন্ট আছে বা যারা ভাষা শিখবে, যারা জাপানে যেতে যাচ্ছে, তারা আসলে কোনটাকে তাদের টার্গেট হিসেবে ধরলে সবচাইতে ভালো বলে মনে হয় আপনার জন্য? মানে ডিমান্ডটা কোন সেক্টরে সবচাইতে বেশি? আমি যাদের সাথে কাজ করি এই ভিসা নিয়ে, তো
তো তারা আমাদেরকে, যখন তাদের সাথে আমাদের মিটিং হয়, তারা আমাদেরকে এই সাজেশন দেয় যে জাপানে যদি আমরা দক্ষ কর্মী হিসাবে যেতে চাই, কেয়ার গিভার সেক্টর যেটাকে বৃদ্ধদের যেই আমাদের বৃদ্ধাশ্রম, যেখানে জাপানে প্রায় অ্যাভেলেবেল এগুলো, কারণ জাপানে আমরা জানি বৃদ্ধ মানুষদের দেশ, অনেক বৃদ্ধ থাকে সেখানে। তাদেরকে যেই সেবা করা প্রতিষ্ঠানগুলোতে এগুলি কেয়ার গিভার বলা হয়। এই কেয়ার গিভারের প্রফেশনে সবচেয়ে বেশি জব ভ্যাকেন্সি। আর কারো যদি এর চেয়ে বেশি হাই অপস থাকে, তাহলে আইটি সেক্টরটা জাপানে খুবই গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ। জাপানে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছে তারা কি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কোনো জব করে তাদের পড়ালেখার খরচটা চালাতে পারবে কিনা, এবং পড়ালেখা শেষ করার পরে তারা অ্যাভেলেবেল কোনো জব ওখানে পাবে কিনা? জাপানে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় জাপানে যাবে, তাদের মূল লক্ষ্য আসলে পড়াশোনা না, তাদের মূল লক্ষ্য হচ্ছে ওইখানে গিয়ে কাজ করবে। আর বাংলাদেশে এরকম ছাত্র বা এরকম পরিবার খুব কম, একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তার সন্তানকে পাঠাবে, সেখানে গিয়ে তাদের পারিবারিক টাকায় বা ব্যক্তিগত টাকায় তাকে পড়াশোনা করাবে, এরকম পরিবারের সংখ্যা খুবই কম। আর এটা জাপানে যাওয়ার পরে বাস্তবতা হচ্ছে এটাই যে ছেলেরা ওইখানে গিয়ে স্টুডেন্ট ভিসাতে গিয়ে তাদের জাপান সরকারের পক্ষ থেকে সাপ্তাহিক 28 ঘন্টা কাজ করার পারমিশন রয়েছে। এই 28 ঘন্টা কাজ করার পাশাপাশি তারা অনেকেই আছে হ্যান্ড ক্যাশ করে, যেটা অবৈধ। আমরা ভিডিওতে বলে দিই এটা একটা অবৈধ জিনিস, কিন্তু তারপরে অনেকে করে। যেহেতু আমরা সতর্কবাণীও রাখবো এখানে, যে জাপান সরকারের পক্ষ থেকে ইদানিং খুবই রেস্ট্রিকশন আসছে, যেটাকে হ্যান্ড ক্যাশ বলে আর কি ওরা। মানে একটা হলো পারমিট থাকবে যে 28 ঘন্টার, এটা হচ্ছে লিগ্যাল রুল। আর এই 28 ঘন্টা কাজ করার মাধ্যমে সে মোটামুটি একটা ভালো টাকা আর্ন করতে সক্ষম, যেটা তার লিভিং কস্ট এবং ইউনিভার্সিটির কস্টটা সে দিতে পারবে। হয়তো সে অনেক বেশি জমাতে পারবে না, তবে ইনশাল্লাহ এটা পারা যাবে। ইনশাল্লাহ 1,20,000 থেকে 1.5 লাখ টাকা অনেকের ইনকাম হয় শুনেছি। জি। আচ্ছা, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে পড়ালেখা শেষ করার পর তাদের জব সেক্টরটা জাপানে কীরকম, এটা কীরকম, জি। অ্যাভেলেবেল কীরকম? জি, একটা ছেলে বাংলাদেশ থেকে যদি ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেল পাশ করে জাপানে যায়, তখন সে জাপানে যে একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়, সেখানে প্রায় 2 বছরও হয়, অনেক সময় 1.5 বছর হয়। তো একটা ইন্টারমিডিয়েট ছেলে সেখানে গিয়ে মাত্র কি করলো, জাপানিজ ভাষা স্কুলে পড়াশোনা করে সেখানে কালচার, সেখানে ভাষাটা শিখলো, আয়ত্ত করলো। এরপরে তার দরকার দক্ষতা নির্মাণ। তখন সে কি করে, একটা ডিপ্লোমা স্কুলে ভর্তি হয়। আর যদি খুব মেধাবী হয় তাহলে ইউনিভার্সিটিতে সে ভর্তি হয়। সাধারণত এরকম খুব কম মেধাবীর হার চেয়ে আমাদের যাদের একটু কম মেধা, তারা সাধারণত ডিপ্লোমা স্কুলগুলোতে ভর্তি হয়, আইটি সেক্টরে, অটোমোবাইলে, অথবা হচ্ছে ম্যানেজমেন্ট, এই টাইপের ডিপ্লোমাতে তারা ভর্তি হয়। যখন ওই ডিপ্লোমাটা সে কমপ্লিট করে, ওইটাও 2 বছরের বা 2.5 বছরের, তখন কমপ্লিট হলে সে সাথে সাথে একটা পার্মানেন্ট জবে ঢুকতে পারে। আর এতদিন পর্যন্ত তার সময় তার পার্ট টাইম জব করে চলতে হয়। সো এখন আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে স্টুডেন্টদের ব্যাপারে, যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছে তারা তাদের লক্ষ্যটা কিভাবে পূরণ করবে, যে তারা কোন স্কুল বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেই ব্যাপারে হেল্প আপনারা করবেন। এখন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যারা ওয়ার্কিং ভিসায় যাচ্ছে। তো আমার একদম ব্যক্তিগতভাবে জানার খুব ইচ্ছা, যে ধরুন আমি জাপানে হচ্ছে একটা স্পেসিফিক ভিসার আন্ডারে গেলাম, ধরেন যে লেবার। তো সেক্ষেত্রেও কি আমার ভাষা জানা দরকার আছে কিনা, 1 নাম্বার প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি কি লেবার ভিসায় গিয়ে ওখানে অ্যাডভান্স কোনো পড়ালেখা করে বা ভাষা বা অন্য কোনো সার্টিফিকেট দেখিয়ে আমি কি এর থেকে কোনো ভালো লেভেলের কোনো জব সুইচ করার কোনো ধরনের সুযোগ জাপানে আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বাংলাদেশ থেকে যারা লেবার ভিসায় যাবে, সেটাকে আসলে আপনি যেভাবে লেবার বলেছেন, আমরা ওইটাকে স্পেসিফাইড স্কিল ওয়ার্কার বলি আর কি। সেটা হচ্ছে SSW ভিসা, মানে দক্ষ এক কর্মী, বাংলা ভাষায় বলতে গেলে দক্ষ কর্মী। তো বাংলাদেশ থেকে যখন তারা দক্ষ কর্মী হিসাবে জাপান যেতে চাচ্ছে, তখন প্রথমেই তার 2টা লেভেল ভাষা কমপ্লিট করতে হবে, N5 লেভেল এবং N4 লেভেল জাপানি ভাষায়। সো ভাষা না শিখে আসলে SSW ভিসায় যাওয়া যাবে না? একেবারেই পসিবল না, ইম্পসিবল, এটা হচ্ছে রুল। তো এই ভাষাটা শেখার পরে যখন সে আর যেই সেক্টরে সে কাজ করতে যাবে, ধরেন কৃষিকাজ, এগ্রিকালচার, অথবা হচ্ছে কনস্ট্রাকশন, অথবা হচ্ছে গিয়ে অটোমোবাইল, এই যে স্পেসিফিক সেক্টরগুলো আছে, সেই সেক্টরগুলোতে সে যদি কাজ করতে চায়, ওই বিষয়ের উপর দক্ষতা পরীক্ষা রয়েছে। সেই দক্ষতা পরীক্ষা তারা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে।
এই দুটো যখন মিলে যাবে তখন জাপানের কাছে জাপানে তারা ভিসার জন্য অ্যাপ্লাই করবে বা ইন্টারভিউ দিবে, ইন্টারভিউর পরে আস্তে আস্তে ভিসা আসলে তখন তারা হচ্ছে গিয়ে এই ভিসাতে তারা জাপান যেতে পারবে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে আপনার যে তারা কি পরবর্তীতে কোনো পড়ালেখা করে আরও উচ্চ স্তরে যেতে পারে কিনা। আগে বলে রাখি এসএসডাব্লিউ যে ভিসাটা, যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির আবার দুইটা লেভেল আছে, এসএসডাব্লিউ 1, এসএসডাব্লিউ 2। তো যারা সাধারণত বাংলাদেশ থেকে যায় তাহলে বেসিক লেভেল এসএসডাব্লিউ 1-এ যাচ্ছে, তারা 5 বছর পর ইচ্ছা করলে এসএসডাব্লিউ 2-তে রূপান্তর করতে পারে। এটার জন্য তাদের একটা পরীক্ষা দিতে হবে, সেখানেও তাদের ভাষা মূল্যায়ন পরীক্ষা, বিভিন্ন টেস্ট দিয়ে তাদের ওইখানে উত্তীর্ণ হতে হবে। তাহলে সে হচ্ছে গিয়ে এই ভিসাতে এসএসডাব্লিউ 2-তে গিয়ে তার ফ্যামিলি নিতে পারবে বা অন্যান্য সুযোগ সুবিধা তার বাড়বে। আদারওয়াইজ সে যদি সেখানে সে ভাষা না শিখে থাকে তাহলে তার জীবনযাত্রাও কঠিন থাকবে, আবার হচ্ছে গিয়ে সে খুব প্রমোশনের দিকে চিন্তাও করতে পারবে না। একটা অপশন খোলা থাকবে, সে যদি অন্য কোনো স্পেসিফিক সেক্টরে কাজ করতে চায়, ওই সেক্টরের উপরে সামান্য কিছু পড়াশোনা করে, যেমন আমি এখন কৃষিকাজ করছি, আমি চাচ্ছি যে হচ্ছে কনস্ট্রাকশন সাইটে যেতে, তখন কৃষিকাজ চলাকালীন অবস্থায় আমার ওই কনস্ট্রাকশন সাইটের পড়াশোনা করে ওই কনস্ট্রাকশনের উপর পরীক্ষা দিয়ে যদি আমি পাশ করতে পারি, তখন আমি এটা থেকে ওই ভিসাতে রূপান্তর করতে পারবো, তাহলে হয়তো আমার কিছু বেতন বৃদ্ধি পাবে। সো মোদ্দা কথা হচ্ছে যে যদি ওখানে কেউ প্রফেশন চেঞ্জ করতে চায় তাহলে প্যারালালি যে প্রফেশনগুলো আছে, যদি আমি আবারও মানে আমাদের মানে বাংলাদেশে যারা তাদের সুবিধার্থে বলি, এটা লেবার ভিসা যারা যাচ্ছে তাদের লেবার রিলেটেড যে ওয়ার্কগুলো, ওগুলিতে তারা চাইলে কোনো ধরনের এক্সট্রা লেভেলের পড়ালেখা না করে শুধুমাত্র স্কিল গেইন করেই প্রফেশনটা চেঞ্জ করতে পারে। জি, প্রফেশন চেঞ্জ করতে পারবে, তার স্পেসিফিক সেক্টরটাও চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে। আর যদি সে আরও ভালো বেশি কমিউনিকেট করতে পারে, জাপানিজ কালচারের সাথে খুব ভালো বেশি সম্পর্ক তৈরি করতে পারে, এই ক্ষেত্রে কোম্পানি থেকে তাকে হয়তো নজর দিবে যে এই ছেলেটা তো ভালো, জাপানিজ কালচারের সাথে সে মিলে গেছে, জাপানিজ ভাষাটাও সে ভালো বুঝে, তো সেই ক্ষেত্রে তাকে কোম্পানি ইচ্ছা করলে এক্সট্রা ফ্যাসিলিটি দিতে পারে। তবে খেয়াল রাখতে হবে, জাপান যেই নাগরিকরা, জাপানিজ যেই নাগরিকরা আছে, তারা একই সাথে দুইটা জিনিসই মূল্যায়ন করে। ভাষাটার চেয়ে তারা ডিসিপ্লিনকে বেশি মূল্যায়ন করে, এরপরে ভাষা হচ্ছে চলার একটা মাধ্যম হিসাবে। কারণ আমাদের ওইখানে যেহেতু আমরা কাজ করতে যাচ্ছি, সেখানে আমার প্রথম হচ্ছে ডিসিপ্লিন জানতে হবে, একই সাথে মাধ্যম হিসাবে আমাদের ভাষাটা জানতে হবে। তো ভাই, এ পর্যায়ে আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে আমি জাপান যাব এবং এর জন্য আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সেন্টারে ভর্তি হব, আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলুন যে আমি একজন মধ্যম মানের স্টুডেন্ট, আমি নিজেকে একজন অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে আমি চাচ্ছি যে এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি জাপানে যাব, ওখানে আমি আমার ক্যারিয়ার গড়ব। তো সেক্ষেত্রে আমার কতদিন সময় লাগবে পুরো প্রসেসটা করতে, ভাষা শেখা থেকে একদম ভিসা প্রসেসিং সহ? আচ্ছা, একটা ছেলের মধ্যম, আপনি বলেছেন আপনি একটা মিডিয়াম লেভেলের স্টুডেন্টের কীরকম সময় লাগতে পারে। প্রথমে বলি, জাপানে যাওয়া পর্যন্ত 2-3টা ধাপ রয়েছে। প্রথম হচ্ছে ভাষা শিক্ষা, পরবর্তীতে ভাষা শিক্ষার পরে একটা পরীক্ষা থাকে, ভাষার উপরে একটা পরীক্ষা থাকে, সেটা পাস করা, তারপর হচ্ছে গিয়ে যেই স্কুলে আমি পড়তে যাব সেই স্কুলের ইন্টারভিউ, তারপরে ইন্টারভিউর পরে রয়েছে আমার যেই ব্যক্তিগত কাগজপত্র, বাংলাদেশ সরকারের সাথে আমার অনেক জায়গায় অনেক চুক্তিপত্র থাকে, কাগজপত্র থাকে, এগুলোর কাগজপত্র ব্যাপার। তারপরে থাকবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপরে জাপানে কাগজ পাঠানোর ব্যাপার স্যাপার, তারপরে জাপান থেকে কনফার্মেশন কাগজ আসার ব্যাপার, তারপরে বাংলাদেশ এম্বাসি থেকে ভিসা নেওয়ার ব্যাপার। এই টোটালটাকে যদি আমি একটু মিনিমাইজ করে বলতে যাই, তাহলে প্রথমে একটা ছেলে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, সে জাপানিজ ভাষা শেখা যদি আজকে শুরু করে, তাহলে ধরেন মিডিয়াম লেভেলের স্টুডেন্টদেরকে আমি দেখেছি, তারা যদি আগ্রহী হয় 3 মাসে N5 লেভেল শেষ করতে পারবে। তো 3 মাসের মাথায় যদি সে পরীক্ষা দেয়, মোটামুটি একটা অ্যাভারেজ মার্ক নিয়ে সে পাস করবে, মানে লোয়ার গ্রেড মার্ক নিয়ে পাস করবে। তো সে পাস করার পরে তখন ইন্টারভিউতে বসবে, তাহলে ধরেন 3.5 মাস ইন্টারভিউতে বসতে ওকে চান্স পেতে 4 মাস হয়ে গেল সব মিলিয়ে বয়স। তারপরে ফাইল পাঠাতে প্রসেসিং করতে করতে আরও হচ্ছে গিয়ে জাপান থেকে কনফার্মেশন আসতে আসতে আরও হচ্ছে গিয়ে 4-5 মাস ধরি, তাহলে হচ্ছে প্রায় 9 মাস হয়ে গেল। এই 9 মাসের পরে বাংলাদেশে যখন কাগজ আসবে এম্বাসিতে দাঁড়ানোর জন্য, সব মিলিয়ে আরও ধরেন 2-3 মাস। তো এই টোটাল একটা 1 বছরের একটা ডিস্টেন্স। সো বেসিক্যালি আমি একদম স্পেসিফিকভাবে জানতে চাচ্ছি, এটা হচ্ছে 2026 সালের জানুয়ারি মাস। জি, তো আমি এই মাসে সিদ্ধান্ত নিলাম যে আমি এখন থেকে জাপানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আগামী বছর, যেহেতু আপনি 1 বছরের একটা টাইমলাইন বলেন, আগামী বছর কবে
আমি যেতে পারবো যদি পুরা প্রসেসিংটা আল্লাহর রহমতে সুন্দরভাবে যায়? জি, এখন যদি আপনি ভাষা শেখা শুরু করেন তাহলে ইনশাল্লাহ আগামী বছরের এপ্রিল মাসে হচ্ছে গিয়ে আপনি জাপানে পা দিতে পারবেন। জাপানে পা দিতে পারবেন, তার মানে এই ডিস্টেন্সটা কত হলো, 1 বছর প্লাস হচ্ছে গিয়ে 4 মাস। কারণ এটাতে আবার একটু দেরি হওয়ার পিছে কারণ হচ্ছে জাপানে 4টা সেমিস্টারে লোক নেয়। প্রথম সেমিস্টার হচ্ছে জানুয়ারি, তারপর হচ্ছে গিয়ে এপ্রিল, তারপর হচ্ছে গিয়ে জুলাই, এরপর অক্টোবর। এই 4টা সেশনে লোক যায়। তো জানুয়ারিতে সাধারণত ভিসা হয় না। সবচেয়ে বড় সেশন হচ্ছে এপ্রিল মাস। এই এপ্রিল মাসে আমাদের নেক্সট যেই সেশনটা সেটা হচ্ছে এপ্রিল মাস। এখন কথা হচ্ছে গিয়ে এই অক্টোবর গেল কোথায়? অক্টোবরে যারা যেতে চাচ্ছে, মানে 2026 সালের অক্টোবরে যারা যেতে চাচ্ছে, তারা অলরেডি N5 লেভেল ভাষা পাস করা থাকতে হবে, আদারওয়াইজ এই অক্টোবরে যেতে পারবে না। তো আমি এটা এই জন্য বললাম, যেহেতু আজকে থেকে সে ভাষা শেখা শুরু করবে, আগামী বছরের এপ্রিল মাসে সে জাপানে পা দিতে পারবে ইনশাল্লাহ। এই জন্য তার এখন এই আগামী 3-4 মাস তার ভাষা শিখতে হবে বেসিক লেভেল, তারপর ইন্টারভিউ দিতে হবে অথবা আরেকটা লেভেল ভাষা শেখা শুরু করতে হবে। এই হচ্ছে আমাদের যাবতীয় প্রসেস, টাইম লাইন। আচ্ছা, এই পর্যায়ে ছোট একটা কোশ্চেন করি, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। জাপানি ভাষাটা যেহেতু আপনি নিজেও কয়েক লেভেল ভাষা এখান থেকে কমপ্লিট করেই তারপর ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছেন, এছাড়াও আপনার ইনস্ট্রাক্টর হিসেবে আরও অনেক পড়ালেখা করতে হয়েছে, তারপরও একজন স্টুডেন্ট হিসেবে জাপানি ভাষা শেখাটা কি খুব কঠিন? আমি যদি আপনাকে কোশ্চেন করি পার্সোনালি, যে আমি যদি শিখতে চাই, আমার কাছে কি অনেক কঠিন লাগবে? সর্বপ্রথম কথা হচ্ছে, আগে বলে নিই, জাপানি ভাষার পরিচয় একটু দিয়ে নিই। পৃথিবীতে যারা হচ্ছে ভাষাবিদ রয়েছেন তাদের গবেষণায় দেখা গেছে জাপানিজ ভাষাটা হচ্ছে গিয়ে পৃথিবীর দ্বিতীয় কঠিনতম ভাষা। তো বাহ্যিকভাবে মনে হচ্ছে যে দ্বিতীয় কঠিনতম ভাষা বুঝিয়ে আমার পড়তে অনেক কষ্ট হবে। আবার তাদেরই লিস্ট অনুযায়ী বাংলা ভাষার কাঠিন্য প্রায় চতুর্থ বা পঞ্চম লেভেল। তারপরও কিন্তু পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা অনেক বেশি, এত পরিমাণ সংখ্যা যে আমরা অষ্টম বা সপ্তম হয়েছি বাংলা ভাষাভাষীর। তো এত কঠিন ভাষায় আমরা নিজেরাই তো কথা বলতে পারতেছি। আরবি ভাষা আপনার কি মনে হচ্ছে? বাংলাদেশে যারা মাদ্রাসা পড়ুয়ারা সবাই তো আরবি জানে, তো সেটা অনেকে মনে করে এটা বুঝি অনেক সহজ, কিন্তু তাদের র্যাঙ্কিংয়েই আরবি ভাষার কাঠিন্য প্রায় লেভেল 3-এ। তৃতীয় কঠিনতম ভাষা হচ্ছে আরবি ভাষা। তো চিন্তা করেন, বাংলাদেশি ছেলেরা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে আরবি ভাষা নিয়ে কাজ করতেছে, তাহলে তারা এত কঠিন হলে তো তারা আরবি ভাষা পারতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমার অধ্যাবসায়, এই জিনিসটা আমাকে পুরোপুরি জিনিসটা চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে দিবে। আমার অধ্যাবসায় আমার জাপানি ভাষার শেখার যে কার্যক্রমটাকে আরও সহজ করে নিয়ে আসবে। তো কেউ যদি চায় যে আমি জাপানিজ ভাষায় এক্সপার্ট হব, সেটা তো অনেক বড় বিষয়, কিন্তু আপনি জাপানে কাজ করে খাবার জন্য, কাজ করে ইনকাম করার জন্য এবং জাপানে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য মাত্র 2টা লেভেলই আপনার জন্য খুবই যথেষ্ট। জি, ধন্যবাদ। এটার জন্য খুব বেশি বেগ পেতে হয় না। আমি তো আবার বললাম যে এই ভাষার লেভেলটা শিখতে একটা মিডিয়াম লেভেলের স্টুডেন্টের 6 থেকে 8 মাস লাগে। আচ্ছা, এখন আসি ভাষা শিক্ষার ব্যাপারে। তো আমার যতটুক জানাশোনা রয়েছে সেটা হচ্ছে জাপানি বা ভাষা সেন্টারগুলো যারা আছে, যারা ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলো আছে, এরা মূলত ভাষা তারা অফলাইনেই বেশি প্রেফার করে তাদের ভাষাগুলো শেখানোর জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে, এই ক্ষেত্রে কি অনলাইন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিনা, বা অনলাইনে এটা সম্ভব কিনা? জাপানে আমরা স্টুডেন্ট ভিসায় যদি আমরা ছাত্রদেরকে পাঠাই, তখন অবশ্যই তাদের অফলাইনে স্কুল ক্যাম্পাসেই থাকতে হবে। স্কুল থেকে সে সরাসরি ডিসিপ্লিন শিক্ষা নিবে, ভাষা শিক্ষা নিবে, অ্যানাদার কালচার শিক্ষা নিবে, অনেক কিছুই তারা ওই স্কুল থেকে শিখবে। দ্বিতীয়ত, অনলাইনের ক্ষেত্রে আমরা যদি প্রিফার করতে চাই, ধরেন একটা ছেলে একটা গ্রামে থাকে, তো সে বাংলাদেশ থেকে বা আমাদের দেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে সে ভাষা শিখতে চাচ্ছে, তখন আমরা তাদেরকে বেসিক বাংলাদেশ থেকে যাওয়ার জন্য বা অন্য দেশ থেকে জাপানে যাওয়ার জন্য তাকে হেল্প করতে পারি অনলাইনে ভাষা শেখানোর মাধ্যমে। কিন্তু জাপানে যখন তার একটা স্টুডেন্ট ভিসা একটা ছেলে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হবে, তখন ওই স্কুলে তার সশরীরে উপস্থিত থাকতে হবে। কিন্তু আমরা বাংলাদেশ থেকে যাদেরকে পাঠাবো তাদেরকে আমরা বেসিক্যালি আমরা অফলাইনেই সাজেস্ট করি, মানে আমাদের ক্যাম্পাসে এসে পড়াশোনা করবে, এতে তার অন্য ছাত্রদের সাথে কমিউনিকেশন সুন্দর হবে। তো সেক্ষেত্রে পাশাপাশি কর্মব্যস্ততার পাশাপাশি এবং পড়ালেখার পাশাপাশি কি এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা করা যায় কিনা?
জি, অনলাইনে? আমরা এই সুযোগটা দিচ্ছি আমাদের ডিনোভেট এবং এসো জাপানিজ শিখি আমাদের পক্ষ থেকে। আমরা এই অনলাইন কোর্সটা ওপেন করেছি তাদের জন্যই, যারা হচ্ছে গিয়ে তাদের অনেক আশা যে সে জাপান যাবে। সে অন্তরের ভিতরে একটা স্বপ্ন লালন করেছে যে সে যেহেতু এখন প্রান্তিক লেভেলে আছে, একটা সময় সে ইনকাম করবে, একটা মোটা অঙ্কের ইনকাম করবে। কারণ যেহেতু আমরা বাংলাদেশের পরিস্থিতি জানি, ইচ্ছা করলেই অনেক টাকা ইনকাম করা যাচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে এই জায়গায় রয়েছে অনেক আমাদের বেকারত্ব। সেই বেকারত্ব যেই দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্নটা সে কাটিয়ে উঠে ওই যে এত টাকা বেতনে বা জাপানের যেই পরিমাণ জীবনযাত্রার মান, যেই পরিমাণ ইনকাম সে করে, সে বাংলাদেশে এটা কখনোই চিন্তা করতে পারে না। কিন্তু তার মাথায় যদি এরকম একটা স্বপ্ন থাকে, তার অন্তরে যদি এরকম একটা স্বপ্ন থাকে যে সে একদিন ইনকাম করে জাপান যাবে, সে যদি এই স্বপ্নটা পুষে এবং তাদের সামনে যদি আমাদের প্রোগ্রামটা, যে আমাদের যে অনলাইন প্রোগ্রামটা আছে, এই অনলাইনের মাধ্যমে সে আমাদের কোর্সটা করতে পারে, তাহলে সে এইটাকে কিভাবে এটা সার্ভাইভ করবে তার চাকরি জীবন এবং তার পড়াশোনার সাথে। তো আমি এই ক্ষেত্রে সাজেশন করি হচ্ছে গিয়ে আমাদের এই কোর্স ছাড়াও বাংলাদেশে অনেক কোর্স রয়েছে। তো আমরা যেহেতু আমাদের প্রোগ্রাম করছি, আমাদের কোর্সের কথাই বলবো। এছাড়াও আমাদের মতোই ভালো প্রতিষ্ঠান রয়েছে, আবার আমাদের চেয়ে ভালো হতে পারে। যাতে আমরা পড়াবো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অনেক এফোর্ট দিয়ে পড়ানোর জন্য। তো তাদের জন্যই আমরা আসলে কোর্সটা করেছি। সে ধরেন চাকরি করলো সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত, বা সন্ধ্যা ৮টা পর্যন্ত সে অফিস করলো। বাসায় এসে ১-২ ঘন্টা রেস্ট নিল। তো আমাদের ব্যাচ আছে রাত্রেবেলা, সে ইচ্ছা করলে রাত্রেবেলাই ব্যাচগুলো করা হয়, সেই ব্যাচগুলিতে সে রাত্রেবেলা পড়বে। পড়ে হচ্ছে গিয়ে সে যেহেতু একটা হার্ড ওয়ার্কার অথবা লেবার হতে পারে, সে পারবে না ডেইলি ৫-৬ ঘন্টা জাপানিজ পড়তে। সে ১ ঘন্টা করে তার স্বপ্নটাকে পূরণের উদ্দেশ্যে একটু দেরি হলো, সে একটু দেরি করে জাপান যাক, কিন্তু সে ওই যে তার চাকরিটা তো তার হারাতে হচ্ছে না। সে যে স্বল্প বেতন পায়, তার পরিবার চালাচ্ছে, সংসার চালাচ্ছে, তাহলে তার কি হচ্ছে, একই সাথে সে চাকরি করতেছে, একই সাথে তার স্বপ্নকে বুনে 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 জাপানিজ ভাষাটা একটা সাধারণ ছাত্র যতটুকু সময় শেষ করতেছে, তার হয়তো একটু ১.৫ গুণ বেশি সময় লাগলো অথবা ২ গুণ বেশি সময় লাগলো, কিন্তু আলটিমেটলি সে তার গোলে আল্লাহর চাইলে সে পৌঁছে যেতে পারবে। আর আদারওয়াইজ অপর দিকে হচ্ছে গিয়ে যারা স্টুডেন্ট ভিসায় হচ্ছে পড়াশোনা করতেছে, অনার্স অথবা অন্য কোনো ডিগ্রি নিচ্ছে, আবার একই সাথে সে জাপানিজ পড়তে চাচ্ছে, তাদের জন্য বিষয়টা আরও সহজ হয়ে যায়, যেহেতু সে একটা পড়াশোনার সাথে সম্পৃক্ত আছে। আমরা দেখেছি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে, টানা ২-৩ বছর তার ভিতরে কোনো পড়াশোনা নেই, হঠাৎ করে সে জাপানিজ পড়তে এসে তাদের কাছে কঠিন মনে হইতে পারে, বা জাপানিজ না যে কোনো পড়াশোনায় তার কাছে কঠিন মনে হতে পারে। সে তখন কি করবে, যে ওই যে রানিং স্টুডেন্টের পড়া, জাপানিজ পড়াটা অন্যদের চেয়ে সহজ হবে। এখন আসি আরেকটা বাস্তব মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি অনলাইন কোর্সগুলোতে স্টুডেন্ট ঝরে যায়। এই ঝরে যাওয়ার সংখ্যাটা আমি যদি আপনাকে বলি, প্রায় 70%। যদি ১০ জন ভর্তি হয় তাহলে ৭ জন ঝরে যাওয়ার মতো অভিজ্ঞতা আমার আছে, আমি দেখেছি। তো সেক্ষেত্রে তারপরে হচ্ছে এটা আবার একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স আছে এবং তারপরে হচ্ছে ভিসা প্রসেসিংয়ের বিষয় আছে। এই যে টাইম লাইনটা বড় হওয়ার কারণে এখানে ঝরে যাওয়ার সংখ্যাটা মনে হয় আরেকটু বেশি হওয়ার কথা। আমি জানি না, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। তো এই যে ঝরে যাওয়াটা থেকে আমাদের স্টুডেন্টদেরকে যদি আমরা বের করে আনতে চাই যে না, আমি অনলাইনে পড়ালেখা করছি, আমি ধৈর্য সহকারে আমার যতদিন সময় লাগে আমি আমার ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ করব, করে তারপরে হচ্ছে ভিসা প্রসেসিংয়ের যে বিষয়টা, এটা আস্তে আস্তে করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। এর মাঝে আমি আমার যে লক্ষ্য, এই লক্ষ্য থেকে বের হয়ে যাব না। দেখা গেছে এটা বেশি হয় হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টরা কি হয়, তারা সিদ্ধান্ত নিতে পারে না যে আজকে মনে হয়েছে যে আমি জাপানে যাব, কালকে হয়তো সে ২ মাস অনলাইনে একটা কোর্স মানে জাপানি ল্যাঙ্গুয়েজের কোর্স করছে, অথবা অফলাইনে গিয়ে সপ্তাহে ৩ দিন বা ৪ দিন ল্যাঙ্গুয়েজের কোর্সটা করছে। হঠাৎ করে ২ মাস পর তার মনে হলো যে না, আমি জাপানি শিখবো না, আমি এখন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবো, আমি জার্মানিতে যাব, বা অন্য কোনো একটা দেশের একটা ল্যাঙ্গুয়েজ শিখবো। তো এক্ষেত্রে আপনার উপদেশটা কি থাকবে? আহ, যেই প্রবলেমটা আপনি বললেন, সেই প্রবলেমটা আমি ফেস করতেছি আর কি আমার ব্যক্তিগত টিচিং লাইফে। সেটা হচ্ছে কি, একটা ছাত্রকে আমরা মোটিভেশনের উপর ডিপেন্ড করে যে সেই ছাত্রটা কত দূর এগিয়ে যাবে। টিচার এবং ছাত্র দুজনেরই এটা দরকার রয়েছে। টিচার ছাত্রকে বিভিন্ন মোটিভেশন দিবে, ছাত্ররা হচ্ছে গিয়ে তাদের নিজস্ব একটা মোটিভেশন লাগবে যে সেই লাইফে আসলে কি করতে চায়। তো আমি সোজা ভাষায় আমি যদি বলতে যাই,
একটা ছেলের প্রথমে এইম ওরিয়েন্টেড হতে হবে, পুরা সে একজন তার স্বপ্ন নিয়ে তার লেগে থাকতে হবে। আর এটার জন্য প্রয়োজন, কারোর ক্ষেত্রে প্রয়োজন হয় বাস্তবতা, জীবনের কঠিন বাস্তবতা। ধরেন আপনি যে কথাটা বললেন অনলাইন ব্যাচ থেকে প্রায় 70% ছাত্র ঝরে যায়, কথা বাস্তব। এখন এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ফোকাস। আর আমাদের সোশ্যাল মিডিয়া এই ক্ষেত্রে অনেক দায়ী। ধরেন আপনি আহ, একদিক দিয়ে ক্লাস করতেছেন জুম মিটিংয়ে অথবা হচ্ছে গিয়ে গুগল মিটসে, হঠাৎ করে আপনার মেসেঞ্জার থেকে একটা নোটিফিকেশন আসলো যে একটা মেসেজ দিল, পছন্দের বন্ধু একটা ইমেজ পাঠালো, একটা মিম পাঠালো, সে ওইটাতে হাহারি হাট দেওয়ার জন্য ক্লাস থেকে অমনোযোগী হয়ে যাচ্ছে। যখন সে অল্প অল্প করে অমনোযোগী হচ্ছে, তখন একটা সময় দেখা গেছে একটা কয়েকদিন পর একটা বিশাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তখন ছেলেটার কাছে আর পড়াটা ভালো লাগে না। তো এইটার আসলে সমাধান একটাই, সেটা আমি বলবো যে এইম ওরিয়েন্টেড হওয়া, যে আমি যেহেতু জাপানিজ ভাষা শিখবো, আমি যাতে শেষ পর্যন্ত এটা দেখে নেই। যে একটা ছেলেকে অনলাইনে আপনি ধরেন ক্লাস করাচ্ছেন, সেইখানে আপনি আপনি এখান থেকে পড়াচ্ছেন, আপনার ওই পারে ছেলেটা কী করতেছে সেটা শাসানোর কিন্তু কোনো অপশন নেই। কিন্তু যেটা আমরা লাইভ ক্লাসে করতে পারি, একটা ছেলে 10-20 জন ছেলে একটা ব্যাচে রয়েছে, তো সে যখন মোবাইল স্ক্রল করবে তখন টিচার কিন্তু এটা দেখতেছে যে মোবাইল স্ক্রল করতেছে, তখন এক টিচার এটাকে সংশোধনের জন্য তাকে আগমনী বার্তা দেয়, সংশোধনী বার্তা দেয় যে এটা করো না, ক্লাস শেষ করো আগে। তো অনলাইন ক্লাস এটা সো ডিফিকাল্ট। তো আমি আগে বলবো, যেখানেই আপনি কোর্স করেন, যেহেতু আপনি একটা টাকা দিয়ে এখানে কোর্স করবেন, আমি বলি আপনার এই টাকাটা কোনো প্রতিষ্ঠান চাচ্ছে না, আপনি শুধুই ঝরে যান, শুধুমাত্র ভাষা শিখেই আপনি আপনার ভাষা যে একাডেমিগুলো রয়েছে সেখানে আপনি টাকা দেন। এই ভাষা একাডেমির প্রত্যেকটা টিচার চায় তার ছাত্র যাতে বাংলাদেশের সেরা ছাত্র হয়, তাদের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানে জানতে গর্ব হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেটা আমরা ধারণা করি। কিন্তু তারপরও বাস্তবতা এটাই যে 70% না হোক অন্তত 50% ঝরে যাবে। তো প্রথমে আমি উপদেশ দিব তাদের জন্য, ভাই আপনি যে টাকাটা দিচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা উসুল করে নেন, উসুল করা শিখেন। আপনি যেই আমাদের কাছে প্রোডাক্টটা কিনলেন, সেই প্রোডাক্টটা আপনি বুঝে নেন। আপনি যখন একটা দোকানে যাচ্ছেন, একটা শার্ট কিনতে যাচ্ছেন, তখন আপনি টাকা দিয়ে চিন্তা করেন অল্প টাকাতে কিভাবে অনেক ভালো জিনিস কেনা যায়। ঠিক তেমনি পড়াশোনার ক্ষেত্রে কেন আপনি এত পিছিয়ে আছেন? তো পড়াশোনার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন, আমি তাদেরকে 6,000 টাকা দিলাম বা 8,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, আমি 20,000 টাকার পড়াশোনা উসুল করে নিব। তাহলে আপনি একজন ভালো ছাত্র হতে পারবেন, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক। এই ঘটনা কিন্তু শুধুমাত্র অনলাইন স্টুডেন্টদের না, এই ঘটনা অফলাইনেও বিদ্যমান, স্পেশালি এই ধরনের কোর্সে, ভাষা কোর্সে বেসিক্যালি। আর আরেকটা অপশন দিব, আমরা অ্যাজ এ মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে নিজের এইমকে ওরিয়েন্ট করার জন্য, ধরে রাখার জন্য, এই স্বপ্নটাকে পুষে রাখার জন্য আল্লাহর কাছে নিয়মিত সাহায্য চাইতে হবে। আর এটা অ্যাসিস্ট করার জন্য কোরআন শরীফ পড়া যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিয়মিত ক্লিং থাকতে হবে, সেজদা থাকতে হবে, নামাজ পড়তে হবে। এই জিনিসগুলোর সাথে আপনার থাকতে হবে, কারণ আপনি জানেন যে আপনি জাপানিজ প্রোগ্রাম যদি না করেন, এখন যেই আমাদের এত বড় অপরচুনিটি রয়েছে বাংলাদেশ থেকে জাপান যাওয়ার, এই অপরচুনিটি সামহাও যদি কয়েক বছর পরে চলে যায়, তখন আপনি অপরচুনিটি পাবেন না। অন্তত এই ভয় পেতে হবে যে আমার তো আর কিছু করার নাই, আমার তো মোটা অঙ্কের একটা টাকা কামানোর মতো আমার দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই, হয় জাপানিজ, না হলে কোরিয়ান, না হলে জার্মান, না হলে ইটালিয়ান, এই ছাড়া তো আপনার আর কোনো উপায় নেই। আপনি তো কোনো না কোনো ভাষা শিখবেনই, হয় জাপান নাহলে তো জার্মান শিখবেন। হয়তো জাপানিজ শিখতেছেন 6 মাসে, জার্মান শিখতে তো আপনার 1 বছর লাগবে, ওরা যে লেভেলটা চাচ্ছে। অথবা কোরিয়ান শিখতেছেন, কোরিয়ানের স্পেসিফিক কোন সেক্টরে আপনি কোরিয়ান ভাষা শিখে বিদেশ যাবেন বা কোরিয়াতে যাবেন, এইটার কোনো আপনার ইয়ে নেই, এই মানে আমাদের কোনো স্পেসিফিক জায়গা নেই আমরা কোথায় যাব কোরিয়ান ভাষা শিখে। ইটালি ভাষা শিখলাম, হঠাৎ করে ইটালিতে লোক নেওয়া বন্ধ হয়ে যাবে, কিভাবে আমরা যাব? তো যেহেতু জাপানিজ থাকুক আর ইটালিয়ান থাকুক, মোট কথা হচ্ছে আপনি যেই গোলটা হাতে নিয়েছেন জাপানিজ শেখার অথবা জার্মান শেখার, সেই গোলটাকে আপনি বুকের ভিতরে পুষতে থাকেন। এইটাকে নিয়ে আপনি এটা শেষ পর্যন্ত চলে যান। এইখানে সাপোর্টিভ হিসাবে আপনি আপনার টিচারের সাথে খুব ভালো সম্পর্ক রাখবেন। আপনার যে ব্যাচমেট আছে তাদেরকে আপনার পরিবারের মেম্বার হিসাবে চিন্তা করবেন, তাহলে দেখা যাচ্ছে যে সে পড়াশোনার প্রতি আপনার আগ্রহ থাকবে। আর যদি আপনি চিন্তা করেন যে না, আমার তো জাপানিজ ছাড়া, বিদেশে যাওয়া ছাড়া, ইনকাম ছাড়া, এই ধরনের ইনকাম ছাড়া অন্য কোনো বিকল্প ইনকামের ব্যবস্থা রয়েছে, তাহলে আপনি যেইটাতে আপনার ইনকাম সেখানে যান। আমরা এখানে জাপানিজ পড়াচ্ছি বলে তাই না যে আমাদের মাধ্যমে জাপানিজ শিখিয়ে আপনার জাপান যেতে হবে, এমন না। আপনি আপনার লাইফটাকে সেটেল করেন।
এটার জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র হচ্ছে গিয়ে সহায়ক। তো আপনি যেইটাই চেক করেন, আপনার কাছে যেটাই ভালো লাগে সেটাই আপনি করেন। আপনার যদি কোরিয়ান ভালো লাগে, কোরিয়ান আপনি শিখেন, কিন্তু এটা শেষ দেখেন। আপনার যদি প্রোগ্রামিং লাগে, কম্পিউটারের প্রোগ্রামিং আপনার ভালো লাগে, সেইটা আপনি করেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হালাল রুজির একটা ব্যবস্থা করে দিবে। জাপানিজ শিখতে হবে এমন না, কিন্তু যেটাই করেন, জাপানিজ না শিখেন, যেটাই করেন সেটা শেষ পর্যন্ত দেখেন। এটাই হচ্ছে আমাদের টার্গেট এবং মোটিভেশন। এবং বললাম তো, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে বেশি ক্ষমতাশীল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের ভাইকে সুন্দর উপদেশ দেওয়ার জন্য। আমি আশা করব যে আমাদের যারা স্টুডেন্ট আছেন, যারা অনলাইন এবং অফলাইনে বিভিন্ন ধরনের কোর্স করে তাদের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, তাদের জন্য এটা খুব ভালো একটা উপদেশ হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যখন জাপানে একটা কর্মী আমরা পাঠাবো অথবা একজন স্টুডেন্ট যাবে, তো একজন স্টুডেন্টের ক্ষেত্রে প্রথম প্রশ্নটা আসে হচ্ছে যে সে ওইখানে যেয়ে যখন জাপানি, মানে ওখানে তাদের যে লোকাল কালচারাল সেন্টারগুলো আছে ওখানে তারা অ্যাডমিশন নেবে, ওখান থেকে তারা জাপানে পড়ালেখা করার জন্য যেই পরিমাণ ভাষার দক্ষতা আছে সেটা তারা ওখান থেকে গ্রহণ করবে, ফাইন। এখন বিষয় হচ্ছে, এর পরবর্তীতে তারা যখন জাপানি স্কুল বা কলেজগুলোতে অ্যাডমিশন নেবে, সেই ক্ষেত্রে এইটা আপনারা কিভাবে দেখেন? এই ক্ষেত্রে কি আপনারা কোনো হেল্প করেন কিনা স্টুডেন্টদেরকে আমাদের দেশের এই 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 সাইটগুলো থেকে? প্রথমত হচ্ছে গিয়ে আমরা তাদেরকে ভাষা শিখাবো বাংলাদেশ থেকেই। আমরা স্পেশালি, অন্যান্যরা কি করে আমার খুব বেশি একটা জানা নাই, বা আমরা জানলেও আমরা হচ্ছে এভাবে বলবো না। আমরা কি করতে চাচ্ছি সেটা আগে আমরা বলবো। আমাদের এসো জাপানিজ শিখে এবং ডিনোভেট একাডেমি আমরা যেটা প্রোভাইড করব ছাত্রদেরকে, সেটা হচ্ছে গিয়ে তাদেরকে আমরা বাংলাদেশ থেকেই 2টা লেভেল ভাষা, যেটা একজন মেধাবী ছাত্রের করতে 6 মাস এবং মিডিয়াম লেভেল স্টুডেন্টদের করতে প্রায় 8 মাসের মতো লাগে। কেউ যদি ইফোর্ট দেয় এর আগেও কমপ্লিট করতে পারে, 5 মাসেও শেষ করতে পারে, 4 মাসেও শেষ করতে পারে। এগুলি ডিপেন্ড করে একটা স্টুডেন্টের মানসিকতা, এই জাপানিজ ভাষাটার উপরে কীরকম, বা তার এই ভাষাটার প্রতি কীরকম ভালোবাসা, কীরকম হচ্ছে পারসিভারেন্স আছে, তাদের উপরে ডিপেন্ড করে। তো এখন আমরা আমাদের যে একাডেমি এসো জাপানিজ শিখে এবং ডিনোভেট একাডেমি, 2টা একাডেমির পরস্পরের আমাদের যে জয়েন্ট ভেঞ্চার, তাদের মাধ্যমে আমরা যেটা করব, আমরা দুইজনেতে আমাদের মোটো একটাই, বাংলাদেশ থেকেই আমরা আমাদের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করব একটা লেভেল শেখার পরে আরেকটা লেভেল সে শিখবে। এতে করে আমি আগেই বলেছি যে জাপানে যখন সে পাড়া দিবে, তখন ওই জাপানের কালচারের সাথে সার্ভাইভ করতে তার অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। তো এর করে আপনি যে কোয়েশ্চেনটা করলেন, এরপরে আপনি যে কোয়েশ্চেনটা করলেন, সেটা হচ্ছে আমরা কি তাকে ওই ইউনিভার্সিটি অথবা কলেজে চান্স পেতে আমরা হেল্প করব কিনা। জি, আমাদের এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন হেল্প থাকবে। আমাদের আগের যে স্টুডেন্টরা রয়েছে তারা তাদেরকে বিভিন্ন হেল্প করবে, পার্ট টাইম জব নিতে তারা সাহায্য করবে, হ্যাঁ, তারপর তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করবে, কোনো বিপদে পড়লে তাকে সাজেশন করবে, জাপানে এই অবস্থায় কি আমি এই প্রবলেম ফেস করেছি, এখন আমি কি করতে পারি, এই সংক্রান্ত যত ইনফরমেশন দিয়ে হেল্প করব যতক্ষণ না সে ক্রাইমে লিপ্ত হচ্ছে। যদি সামহাউ, এটা সাধারণত হয় না, এগুলি খুব রেয়ার কেস, যদি ক্রাইম হয় কেউ কিন্তু তাকে ওই দেশে উপকার করতে পারবে না বা চাইলেও করবে না, কারণ কি এটা ইলিগাল। সে যেহেতু একজন ক্রাইম করেছে, সেক্ষেত্রে তো আমাদের উপকার করার কোনো কোয়েশ্চেনই আসে না। তখন জাপান সরকার তাকে যে পানিশমেন্ট দেবে সেটা সে নিয়ে নেবে। কিন্তু আদারওয়াইজ যত ইনফরমেশন, হেল্প, তারপর হচ্ছে গিয়ে আপনাদের যে কোনো ধরনের অ্যাসিস্ট যেটা আমাদের সাধ্যে আছে, আয়ত্তে আছে, আমরা তো সেগুলি তাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করব। এছাড়া তো আর বাইরে হেল্প করার কোনো কোয়েশ্চেনই আসে না। কোন ইউনিভার্সিটিতে পড়বে, কোন ডিপ্লোমা স্কুলে পড়বে, সেগুলো আমরা বলে দিব, এবং কোথায় কোথায় চান্স কীভাবে অ্যাপ্লাই করতে, সেগুলো আমরা বাংলাদেশ থেকে তাদেরকে ইনফরমেশন দিব, তাদেরকেও আমরা কনসাল্ট করব। ওকে, প্রবাসে যাওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় যেই বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্ক্যাম। মানে হচ্ছে টাকা জমা দিয়েছে, টাকা সহ এজেন্সির লোকজন হাওয়া, তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। সো অনেকে জায়গা জমি বিক্রি করে এই টাকাটা জোগাড় করেছে বা ধার কর্জ করেছে, সো তাকে পথে বসিয়ে দিয়েছে। তো এই বিষয়গুলো এড়ানোর জন্য আপনার প্রতিষ্ঠান দি ইনোভেট একাডেমি এবং এসো জাপানি শিখি, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন, যে যাতে কারো খুব কষ্টার্জিত যে টাকা বা তাদের সহায় সম্বল বিক্রি করে যে তারা যে টাকাটা জোগাড় করে দেশের বাইরে যাবে তাদের স্বপ্ন পূরণের জন্য, তো এই ক্ষেত্রগুলো আপনারা কিভাবে হ্যান্ডেল করেন, বা এরকম কোনো নজির আপনাদের সামনে এসেছে কিনা, কোনো এজেন্সি এরকম করেছে দেখেছেন কিনা? অত্যাধিক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তবে আমাদের বর্তমান যে জাপানিজ যেই ভিসা এজেন্সি, বিভিন্ন হচ্ছে গিয়ে ম্যান পাওয়ার এজেন্সি আছে জাপানিজ ভাষার উপরে এবং ভিসার উপরে,
তাদেরকে আমরা বাংলাদেশে অনেকেই আছে, তাদেরকে আমরা এরকম স্ক্যামের করেছে এরকম তাদের কাছ থেকে শুনতে পাই নাই। তবে হতে পারে যারা হচ্ছে গিয়ে কোনো নির্দিষ্ট রিনাউন্ড না একজন পার্সনই একটা প্রতিষ্ঠান এরকম কারো মাধ্যম দ্বারা প্রতারিত হতে পারে। তবে স্ক্যাম হয় সাধারণত অন্য কোনো জায়গায়, যে ভালো করে ভিসাটা প্রসেস করে নাই, এটা স্ক্যাম না। তারা এত গুরুত্ব দিয়ে তাদের কাগজপত্রগুলো সাবমিট করা দরকার ছিল, কাগজপত্র সংশোধনী দরকার ছিল, ব্যাংক স্টেটমেন্টে ট্রু ব্যাংক স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল, সেগুলি হয়তো তারা করে নাই। এই ক্ষেত্রে তারা প্রতারণার আশ্রয় নিয়েছে। এই ক্ষেত্রে আমাদের ছাত্র যারা আছে ভিসা নিতে গিয়ে তারা হয়রানির শিকার হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ভিসা আমার হলো না, আমার কোনো কারণে ভিসা হলো না, আমার ল্যাঙ্গুয়েজ শেখা হলো, আমি অ্যাম্বাসিতে দাঁড়ালাম, আমার ভিসা হলো না। ভিসা না হওয়ার মানে এটা কি এমন যে আমি টাকা জমা দিয়েছি, এরপরে ভিসা না হলে ওই টাকাটা আর ব্যাক পেলাম না, এরকম কিছু, নাকি ভিসা হওয়ার পর টাকা, মানে আমাকে যদি একটু প্রসেসটা বুঝিয়ে বলতেন। যদি আমি ভিসা প্রসেসের সম্পূর্ণ বিষয়টা যদি বলতে যাই, সাধারণত আমাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এইটাই হয়। যারা ভাষা শিখেছে তারা যখন স্কুল ইন্টারভিউতে অথবা কোম্পানি ইন্টারভিউতে বসে, তখন তারা যদি সিলেকশন হয়, তখন যেই এজেন্সির মাধ্যমে তারা বিদেশ যাবে, যেই ম্যান পাওয়ার এজেন্সির মাধ্যমে তারা বিদেশে যাবে বা জাপানে যাবে, তারা তাদেরকে বলবে যে আমাদের এখানে ফাইল ওপেন করেন, যেটার এই ফাইল ওপেনের জন্য হয়তো 50,000 টাকা 60,000 টাকা একটা চার্জ রাখবে। তো এই টাকাটা তারা জামানত হিসাবে রাখে আর কি। সামহাও এইটার প্রসেস শেষ হইতে হইতে ভিসার আগ পর্যন্ত কারো যদি ভিসা না হয়, তাদের নিজস্ব একটা কস্ট রয়েছে, তাদের কাগজপত্র বিদেশে পাঠানো, তাদের অফিসকে চালিয়ে রাখার জন্য তারা একটা কস্ট কেটে রাখে সাধারণত। এই কস্টটা এই 50,000 টাকা হয়তো ফেরতযোগ্য না অনেকের কাছে, অনেকে আবার এটাকে দিয়ে দেয়, আরও কম রাখে অনেকে। এইভাবে আর কি জিনিসটা হয়, মেনটেন করা হয়। সো বেসিক্যালি হচ্ছে যে অফিস কস্ট যেটা, মানে এজেন্সি যে কাজগুলো করে, এটার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট ফি দিতে হয়। হ্যাঁ, ওরা এটা বলে না সাধারণত, কারণ এটা অলিখিতভাবেই থাকে। তারা এই 50,000 টাকা রাখে। এটা সাধারণত আমি বলি এক এক ভিসা এক এক রকম করে হয় আর কি। স্টুডেন্ট ভিসায় তার কাগজপত্র পাঠাতে মোটামুটি যেই টাকাটা লাগে, ধরেন 18-20 হাজার টাকা, তো তারা 50,000 টাকা রাখতেছে। তাদের অফিস কস্ট সহ বিভিন্ন কস্ট রয়েছে, এগুলি হয়তো এটার সাথে ইনক্লুড হয়েছে। তো যখন ছেলেটা ভিসা পায় না, তখন এই টাকাটা আর তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় না, ওটা প্রসেসিং চার্জ হিসাবে তারা রেখে দেয় সাধারণত। অন্যরা কি করে, কেউ যদি আলাদা করে কিছু করে, সেটা আমার জানা নেই এই পর্যন্ত। তো আমি একদম শেষের দিকে ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে আপনাদের যে প্রতিষ্ঠান দিনোভেট একাডেমি এবং এসো জাপানি শিখি, এই প্রতিষ্ঠান থেকে আপনারা কিভাবে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিচ্ছেন অনলাইন এবং অফলাইনে, এবং আপনারা কি শেষ পর্যন্ত তাদের ভিসা প্রসেসিং পর্যন্ত হেল্প করছেন কি না, এবং আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের যে বিষয়টা, এই বিষয়টা কি অনলাইন এবং অফলাইন দুইটাতেই চালু আছে কিনা, অনলাইন হলে আপনারা কিভাবে সাপোর্ট দেন, তাদের যে কনভারসেশনাল বিষয়গুলো আছে এটাকে কিভাবে হ্যান্ডেল করেন। তো এই আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটু বিস্তারিত সর্বশেষ জানতে চাচ্ছিলাম। প্রথমে আমাদের কাছ থেকে আপনারা অনলাইন অফলাইন দুই জায়গায় সাপোর্ট পাবেন। আমাদের অনলাইন প্রোগ্রাম তো আপনারা যে কোনো জায়গা থেকে অ্যাটেন্ড করবেন। আর আমাদের যেই জায়গায় ব্রাঞ্চ রয়েছে এসো জাপানি শিখি এবং ডিনোভেটের, সেখানে আপনারা অফলাইন ক্যাম্পাস যেটা, সেখানে এসে ক্লাস করতে পারবেন। দ্বিতীয়ত আবার বলে নেই যে N5 লেভেল যেটা, বেসিক লেভেল যেটা, সেটা আমরা কোর্স সময়কাল নির্ধারণ করেছি 4 মাস। 3 মাস আমরা একাডেমিক স্টাইলে পড়াবো, চতুর্থ মাসে আমরা তাদেরকে মক টেস্ট সলভ করাবো। আমাদের টার্গেট থাকে ন্যূনতম 13টা, এর ভিতরে সময় যদি আমরা আরও বাড়াতে পারি, আরও বাড়িয়ে আমরা মক টেস্ট দিয়ে ছেলেদেরকে পরিপক্কতার লেভেলে পৌঁছানোর জন্য বা ইন্টারন্যাশনাল পরীক্ষাগুলোতে পাশ করার জন্য এলিজিবল করে তুলি। আবার একইভাবে N4 লেভেল, সেটাও আমরা এভাবেই ভাগ করেছি। 3 মাস হচ্ছে কি একাডেমিক, আর চতুর্থ মাস হচ্ছে মক টেস্ট সলভ করাই আমরা। এটা হচ্ছে গিয়ে আমাদের ভাষার প্রোগ্রাম। এরপর হচ্ছে গিয়ে আমরা ভিসা যেটা, যে আমাদের এখান থেকে আপনারা ভিসা সাপোর্ট পাবেন। আমরা বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত যারা এজেন্ট রয়েছে, যারা ভিসা কনসালটেন্সি এজেন্সি, তাদের মাধ্যমে আপনাদের কাজগুলো করিয়ে নিব, আমরা ভিসা প্রসেসিং করিয়ে নিব। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত যারা কনসালটেন্সি ফার্ম রয়েছে, তাদের মাধ্যমে আমরা জাপানিজ ভিসাগুলো আপনাদের করিয়ে দিব। তো এতে আপনাদের কোনো ভয় নেই, সমস্ত সাপোর্ট আমাদের এখান থেকেই পাবেন। যে কোনো ধরনের ভিসা সাপোর্ট, যে কোনো ধরনের ভাষা সাপোর্ট, যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে,
সে যেতে চাচ্ছে, খুব তাড়াতাড়ি যেতে চাচ্ছে, তখন আমরা চেষ্টা করব যে তার সাধ্য অনুযায়ী তাকে 2টা ব্যাচে, সে একটা ব্যাচে পড়তেছে, তার দরকার হলে আমরা আরেকটা ব্যাচেও তাকে ইনক্লুড করে দিব। এরকম আমাদের অসংখ্য উদাহরণ রয়েছে যে একটা ছেলে সামহাও তার পারিবারিক কোনো বিপদে আটকে গেছে, সে 5 দিন ক্লাস করতে পারে নাই, তো সে যখন পারে নাই তখন তাকে আমরা কমার্শিয়ালি আমরা চিন্তা করি না, তখন আমরা চিন্তা করি এই ছেলেকে আমার সাপোর্ট দিতে হবে, এই মেয়েকে আমার সাপোর্ট দিতে হবে। তখন আমরা ওই ফার্স্ট ব্যাচ থেকে পরের ব্যাচটাতে নিয়ে আসি, যাতে সে আগে স্টুডেন্টদের সাথে পড়াটা কন্টিনিউ করে নিজের গতিটাকে ধরে রাখতে পারে। ধন্যবাদ জনাব তানভীর আলম ভাইকে তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দিনোভেট একাডেমি এবং এসো জাপানি শিখির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবারও উপস্থিত হব আবার কোনো বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সামনে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া